আমি আছি এখন ক্লোন এয়ারপোর্টে এবং যেহেতু এয়ারপোর্টে আছে আপনারা সবাই গেস করতে পারতেছেন নতুন আরেকটি ব্লগ হতে চলছে এবং আজকের এই ট্যুরে আমি আপনাদেরকে এমন একটা সিটি সম্পর্কে জানাবো এবং দেখাবো যে সিটি বা যে শহরটাতে আসলে পৃথিবীর যতগুলো সৌন্দর্য যতগুলো আশ্চর্য আছে সবগুলোর প্রায় একটা মিক্সচার ওই জায়গায় আপনারা পেতে চলছেন, যেখানে আপনারা আন্তোনিও গাউডির সেই কারুকার্য অবিস্মরণীয় অবিশ্বাস্য ধরনের শৈল্পিকতার সাথে সাথে আপনারা এমন একটা ছোঁয়া পাবেন যেখানে হচ্ছে সাধারণ মানুষের বা আপনারা ভূমধ্য সাগরের যে গর্জন যে ঢেউ তার সাথে আপনাদেরকে আমি যোগাযোগ করিয়ে দিব এবং সেই শতাব্দীর প্রাচীন সেই গথিক সিটির গথিক এরিয়ার অলিগলিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আমি আজকে কথা বলছি বার্সেলোনা নিয়ে, আর বার্সেলোনা নিয়ে কথা বললে অবশ্যই মেসি আসবে, ক্যাম্প নো আসবে, বার্সেলোনা আসবে। সো কথা না বাড়িয়ে চলুন আজকে ট্যুরটা এখান থেকে শুরু করি। তো আসলে ভিডিও করা হয় নাই, অনেকগুলো প্রবলেম হয়েছিল অ্যাকচুয়ালি যখন আমরা স্পেনে এসে বা বার্সেলোনাতে যখন আমরা চেক ইন করছি অনেকগুলো প্রবলেম হয়েছিল, বাট হোপফুলি এখন অনেক রাত হয়ে গেছে কিন্তু স্পেনে এসে পৌঁছাইছি। আর একজন বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো, দেন উনি একটা পাকিস্তানি রেস্টুরেন্টের কথা বললো। আমি অলরেডি ওটার সামনে আছি, আমার পিছনে এই পাকিস্তানি রেস্টুরেন্টটা। সো ভিতরে অলরেডি রাকিব এবং নাজমুল ভাই বসে আছে, ওনারা কিছুটা অর্ডার করছে। আর এখানে অনেকগুলো মেনু আছে, তবে বিরিয়ানি এবং বাংলাদেশি হিসেবে আমরা যেই সকল খাবারগুলো খেতে চাই ওইগুলো সবগুলো আছে। সো ভালো লাগছে এই জিনিসটা। এবং পাকিস্তানি একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো এখানে আসার পরে, উনিও খুব হেল্পফুল অ্যাজ অলওয়েজ, পাকিস্তানি সকল ভাই ব্রাদারের মতো। আর এই যে রাকিব, নাজুল ভাই তাকান, দুইজনে এখানে অর্ডার অলরেডি হয়ে গেছে না? আমরা কি কি অর্ডার করলাম? অ্যান্ড বিরিয়ানি। ওকে, হ্যাঁ। তো খাবার দাবার আসলে যতটুকু এখানকার যা দেখলাম এখানে আসার পরে, যে এখানের যে এনভায়রনমেন্টটা অনেকটা কলকাতার মতো, রাস্তা দিয়ে যখন হাঁটি আমরা এবং অনেকগুলো মানুষও আছে এখানে, প্রচুর মানুষ দেখা যায়, অনেক মানুষের আনাগোনা। আর এই ধরনের ওয়েদারগুলো কিন্তু বা এই ধরনের সিচুয়েশনগুলো আমরা দেখি একমাত্র ইন্ডিয়া, বাংলাদেশ সকল বা এশিয়াতে। বাট বার্সেলোনাতে এই ধরনের কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং এই ধরনের একটা এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ রয়েছে। সো আমার মতে খুবই ভালো হতে যাচ্ছে। বাট খাবারগুলো আসুক, আসলে আরেকটা শর্ট নিব, দেন আপনাদেরকে খাবারগুলো দেখাবো। খাবার অলরেডি চলে আসছে। আমি এখানে একটা ব্রেড নিয়েছি বা নান নিয়েছি, আর পাশাপাশি চিকেন কড়াই কতটুকু দেখা যাচ্ছে, এই যে পড়তে গেছিলো এখনই। আর এটা আসলে মুরগির, আর আমগো যে জাল ফ্রাইটা ওই ধরনের আমি দেখতে পারতেছি। সো টেস্ট করে দেখতে হবে কেমন, দেন তারপরে একটা ভালো রিভিউ দিতে পারবো যে আসলে এই খাবারটা কেমন। একটু টেস্ট করি, অনেক দিন পরে এই ধরনের খাবার, পাকিস্তানি খাবার লাইফে ফার্স্ট টাইম। ভালো তো, অনেক অনেক স্পাইসি সামান্য, বাট আমাদের জন্য বেস্ট স্পাইসি। অ্যান্ড ফ্লেভারটাও খুবই ভালো ফ্লেভার, অনেকগুলো মশলার মিক্স একটা ফ্লেভার পাওয়া যায়। আর বিশেষ করে নানটা খুবই ভালো। সো খেয়ে কথা বলতেছে আমার। পৃথিবীর সবথেকে প্রাচীন, হোলিয়েস্ট এবং প্রাণবন্ত মডার্ন এবং গথিক আর্টের সাম্রাজ্য থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি আন্তোনিও গাউডির অমর বা যেটাকে অভূতপূর্ণ অবিশ্বাস্য আমরা বলতে পারি সেই রকম একটা স্থাপনা সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, যা 1882 সালে সর্বপ্রথম শুরু হয়েছিল তার কর্মযজ্ঞ, যা এখনও বিদ্যমান এবং বলা যায় 2026 সালে সেটা শেষ হওয়ার কথা ছিল, তবে 2030 সাল পর্যন্ত যা এক্সটেন্ড করবে, যার ভিতরের পানোরামিক দৃশ্যগুলো এবং তার জানালাগুলোর মধ্য দিয়ে রঙিন আলোর খেলাগুলো আপনাকে অবশ্যই আপনাকে বিমোহিত করবে। এবং এটি আসলে 170 মিটার চড়া, যা যেই জার্মানির ক্লোন শহরে যে ডোম রয়েছে তার থেকেও অনেক উঁচু এই ক্যাথিড্রালটা। তবে এই ক্যাথিড্রালটা হচ্ছে গথিক এবং মডার্ন আর্টের যে একটা মিশ্রণ, আর গাউডির পরিবেশের প্রতি যে প্রকৃতির প্রতি যে একটা ভালোবাসা। আমরা সবাই শিক্ষার উপর নির্ভর, তার যে শিক্ষাবিহীন তখনকার সময়ে তার যেই আর্কিটেকচারের প্রতি ভালোবাসা, তা আপনাকে অবশ্যই আশ্চর্য করবে। এই আকর্ষণীয় দৃশ্যটি চলুন আমরা আরও ভালো করে এক্সপ্লোর করি।
বার্সেলোনায় আসবেন আর বার্সেলোনার সব দেখতে পারবেন না, মিউজিয়াম দেখতে পারবেন, এটা আসলে হয় না। এরকম একটা মিউজিয়ামের সামনে এখন আছি, ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে এন্টার করতেছি। প্রথমেই আসলে সেই আইকনিক জার্সিটা মেসির। একটু আগে ভিডিও করতে গেছিলাম, পরে ওই জায়গায় নিষেধ করে দিচ্ছে। আসলে ওই জায়গায় একটা ট্রিক ছিল, তাদেরকে আমাকে বোকা বানাইতে চাইছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির একটা সামনে দিয়ে একটা ছবি ওঠানোর জন্য তারা বলল, পরে ছবি ওঠানোর পরে ভিডিও করতে দিচ্ছিল না। তার কারণটা ছিল হচ্ছে যে তারা এখানে প্রিন্ট করে, ছবি প্রিন্ট করে বিক্রি করে যায় 20 ইউরো, মানে এটা চিন্তাও করা যায় না এত টাকা। তবে সেই শৈশবকাল থেকে মেসি ফ্যান, বার্সেলোনা ফ্যান, সো তখন যখন এগুলো দেখি আসলে এই ফিলটা কখনোই এক্সপ্রেস করা যাবে না যে এটা কী ধরনের একটা ফিল হয়, এটা মানুষ কখনোই আসলে এক্সপ্রেস করতে পারবে না। এই ধরনের একটা ফিল আমার শৈশবের ক্লাব, তার জার্সি, যদিও আমি ভুলে গেছি। আমার সব থেকে বড় ভুলটা ছিল, আমার কাছে জার্সি ছিল বার্সেলোনার, মেসির জার্সিটা ছিল, বাট আনফর্চুনেটলি আমি ওটা নিয়ে আসতে ভুলে গেছি। পিছনের স্টোরটা অনেক বড়, কিন্তু অনেক ভিড় এখানে, আমি ওইদিকে যেতে যাচ্ছি না এখন, জাস্ট এখান থেকে দেখাতে যাচ্ছি। তবে আসলে বার্সেলোনা মেসিবিহীন, বার্সেলোনা ক্লাববিহীন কখনোই চিন্তা করা যায় না। প্রত্যেকটা অঞ্চলে, গতকালকে আমাদের আসার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার কোপা দেল রের খেলাটা ছিল, এবং প্রত্যেকটা মানুষ মোবাইল নিয়ে খেলা দেখতেছিল এই জায়গায়। খুবই সুন্দর একটা অবস্থা, আর মানুষ এখানে জীবনযাপন করে। সবথেকে বড় বিষয় হচ্ছে বার্সেলোনার মানুষ জীবন যাপন করে, অন্যান্য দেশের মতো না। বা জার্মানিতে আমরা যদি চিন্তা করি, জার্মানিতে হচ্ছে মানুষ মনে হয় যে মৃত, মানে এরকম একটা অবস্থা, কিন্তু এখানকার মানুষ জীবনটা যাপন করে প্রাণবন্ত, খুবই হাস্যল্য। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই নিচে হচ্ছে তাদের মেন স্টোরটা, আর ভিতরের দিকে হচ্ছে তাদের মূল মিউজিয়াম, বা এখানে সকল ইতিহাসগুলো আছে। এখানে হচ্ছে 1982 সাল থেকে সর্বশেষ 1999 সাল পর্যন্ত, আমার বার্থ ইয়ার, ওই সাল পর্যন্ত দেখছি যে তাদের যে অর্জনগুলো, যে ক্লাব মেম্বারগুলো, তাদের সাইন করা সহ অনেকগুলো পিকচার এখানে রয়েছে। আর অনেকগুলো ইতিহাস, আসলে একটা ক্লাব, একটা ইতিহাস, একটা সিটি। সো এটাও আসলে অ্যামেজিং এই জিনিসটা উপভোগ করা এখানে এসে। সো অবশ্যই আমার মনে হয় যে নিচ থেকে এই জিনিসটা ফিল করা অনেক অনেক আনন্দদায়ক, অনেক হার্ট টাচিং। আমি একটাই কথা বলবো, হার্ট টাচিং অ্যাজ এ ফ্যান। সো প্রথম দিন সারগাদা ফ্যামিলি ঘোরার পরে আসলে কাসামিলা থেকে সারগাদা ফ্যামিলির 20 মিনিটসের একটা দূরত্ব। তো ওই দূরত্বটা যদিও হাঁটলে আরও বেশি মনে হয়। এখন ক্ষুধা লেগেছে, তো যেহেতু এটা বার্সেলোনা, যেহেতু এটা স্পেন, সো এখানে আসলে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান এসব শপের অভাব নেই। হালাল ফুড খুঁজতে খুঁজতে এখন চলে আসলাম, এবং অ্যানাদার বিরিয়ানি, যদিও গতকালকে বিরিয়ানি খাই নাই, তবে আজকে বিরিয়ানি নিয়েছি, কারণ দুপুরবেলার খাবার এটাই। এখন মোটামুটি বার্সেলোনায় 1:06 বাজে। সো হোপফুলি এটাও ভালো হবে, যেহেতু আশা করতেছি এটা পাকিস্তানি শপ, বাট নট শিওর, হতে পারে টার্কি শপ বা পাকিস্তানি শপ, দুটোর একটা। দেন প্রথম বাইট, সাধারণ, এক কথা সাধারণ বাংলাদেশি ফ্লেভার। আমি বুঝতেছি না যে বার্সেলোনা আসার পরে সব কিছু আসলে যাই খাইতেছে, মানে মনে হচ্ছে ঘরের খাবার, এরকম একটা ফিল আসতেছে। সো পুরোটা শেষ করে কথা বলতেছে আবার। গাউডির অনেকগুলো মাস্টারপিসের মধ্যে আরও দুটি মাস্টারপিস। এই দুটি মাস্টারপিস হচ্ছে এগুলো একদম যেই সারগাদা ফামিলিয়া থেকে 20 মিনিটের দূরত্বে, এবং আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে কাথা বাতালিও। আমি জানি না সঠিকভাবে উচ্চারণ করছে কিনা, তবে এটি হচ্ছে 1906 সাল থেকে 1912 সালের মধ্যে এই জিনিসটা পুনর্নির্মিত হয়েছে, এবং এটা উপরের যে শেপটা
উপরের শেপটা হচ্ছে ড্রাগনের যে পিঠটা তার মতো, এবং এটা হচ্ছে আন্তোনিও গাউডির যে স্থাপত্যগুলো, ওই স্থাপনাগুলোর মধ্যে সবথেকে অত্যাধুনিকভাবে যেটি নির্মিত সেটা হচ্ছে এটা, যার মধ্যে সবগুলো কম্বিনেশন পাওয়া যায় মার্বেল পাথরের আর জানালা। গাউডির ডিজাইনের মধ্যে সবসময় মার্বেল পাথর এবং জানালার যেই রঙিন বিষয়গুলো এগুলো সবসময় থাকে। আর এটা এখানে, আর এটা থেকে একটু সামনে যখন আমি যাব তখন সেখানে হচ্ছে আরেকটা সেম, ওটা হচ্ছে কাসা মিলা, আর ওটা আরও সুন্দর, ওটার উপরের ডিজাইনটা হচ্ছে ঢেউ খেলানো। সো আমরা সামনে ওটাতে যাচ্ছি, তবে এটার কিছু দৃশ্য খুবই সুন্দর, এই দৃশ্যগুলো এখন আমরা দেখি। কাসাবাটক্লিও থেকে 5 মিনিট দূরত্ব, সর্বোচ্চ 5 মিনিট হাঁটার পরে আমি এখন কাসামিলার সামনে আছি এবং আমি দেখতেছি কাসামিলাকে। কাসামিলা, কাসাবাটক্লিও, সাগ্রাদা ফ্যামিলিয়া বা বার্সেলোনার 80% যতগুলো দর্শনীয় স্থান আছে 80%ই হচ্ছে আন্তোনিও গাউডির দ্বারা তৈরি করা। এবং কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা স্থাপনাই একটার থেকে আলাদা, শুধুমাত্র অ্যাকসেপ্ট যে জানালা। তার কাছে আমি কেন জানি না, সে প্রকৃতিকে যে পছন্দ করতে কত ভালোবাসতো, সেটা সে জানালার যে আলো, জানালার খেলা, সূর্যের আলো, রোদের আলো, এগুলোকে নিয়ে তাই সে যে কতটুকু ফ্যাসিনেটেড সেই জিনিসগুলো সে জানালাতে বুঝিয়েছে। এবং সবগুলো স্থাপনার মধ্যে জানালার খেলাটা লক্ষ্য করা যায়। একটা বাচ্চা দৌড়াচ্ছিল, পড়তে গেছিলাম। আর স্থাপনা আমি অনেক আগে থেকে জানতাম যে প্যারিস হচ্ছে আর্কিটেকচারের জন্য বিখ্যাত, প্যারিসে সবাই পড়তে যায়। তবে আমার মতে কেউ যদি বার্সেলোনায় এসে রাস্তাঘাটেও ঘুরে যেই আর্কিটেকচার, যে স্থাপনা তারা শিখতে পারবে, তাদের কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে হয়তো অতটুকুই শিখতে পারবে না। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা কনস্ট্রাকশন, প্রত্যেকটা আর্কিটেকচার অসাধারণ এক কথায়। আর এখানকার মানুষ কেন জানে, আমি একটা শব্দই বারবার আমার মনে আসছে যে এখানকার মানুষ অনেক প্রাণবন্তর, অনেক প্রাণবন্তর। তারা এত জয়ফুল বলার বাইরে। প্রত্যেকটা মুহূর্ত, আমরা জার্মানিতে থাকি, জার্মানিতে আমরা সবসময় দেখি মানুষ খুবই কেমন একটা গোমরা মুখ করা, খুবই স্তব্ধ, মনে হয় যে মৃত্যুপুরী এই ধরনের। কিন্তু যখন আপনি এই ধরনের বার্সেলোনায় আসবেন তখন আপনি ফেস করতে পারবেন, তখন আপনি চিন্তা করতে পারবেন যে আপনারা কোথায় আছেন। আমার পিছনটাই হচ্ছে কাসামেলা, অসাধারণ এক কথা, অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এত মানুষ, এত ট্যুরিস্ট, প্রত্যেকটা বিল্ডিং, এই পাশে দেখুন, এটা জাস্ট সাধারণ একটা বিল্ডিং, কিন্তু তার আর্কিটেকচারটা জাস্ট দেখুন, মানে বলে বোঝানোর মতো না। আমি ওয়েট করতেছি, এখনই আমরা রাস্তা পাস করব। তবে একটা জিনিস এখানে লক্ষণীয় যে ট্রাফিক আইনগুলা মানে, বাট আমরা যেরকম বার্সেলোনাতে যেভাবে ট্রাফিক আইন রুলস মেনে চলে তারা, সেটা কিন্তু জার্মানির চাইতে অনেক অনেক ডিফারেন্স। জার্মানিতে ট্রাফিক রুলসগুলো আরও অনেক স্ট্রং বার্সেলোনা থেকে। এ কারণে আমার ভয় লাগে মাঝে মধ্যে, কারণ 8 মাসের অভিজ্ঞতা, 8 মাস এখানে ছিলাম। সো এখন হুট করে যখন বার্সেলোনাতে একটু দেখতেছি যে ট্রাফিক রুলস ওইভাবে মানা হচ্ছে না, তখন মানে ভয় লাগে যে গাড়ি কাছে চলে আসে নাকি, মেরে দেয় নাকি। বাট এই হচ্ছে আমার পিছনে কাসামেলা। সো আমরা কিছু ভিউ দেখি। এই অবিশ্বাস্য ভিউগুলোকে আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি এখন কাসামিলার পাশেই একটা বেঞ্চের মধ্যে বসার পরে আমি এখন চিন্তা করতেছি যে মেসি কেন বলেছিল যে মেসি ইন্টার মিয়ামিতে থাকবে না, বা ইন্টার মিয়ামি তার যখন ওই জায়গার কাজটা শেষ হবে সে তার বাকি জীবনটা আসলে বার্সেলোনাতেই কাটাতে চায়। আসলে যদি কেউ বার্সেলোনাতে একবার আসে, বেশি না, বার্সেলোনাতে এসে নামার পরেই সে বুঝবে আসে বার্সেলোনা জিনিসটা কি, বার্সেলোনার আবহাওয়াটা কি, বার্সেলোনাটা
আর ফ্লেভারটা কি, বার্সেলোনার মানুষরা কত জয়ফুল, তারা কত হেল্পফুল, কারা কত ফ্রেন্ডলি, এই জিনিসগুলো যখন কেউ একবার লাইফে এক্সপিরিয়েন্স করবে সে কখনোই আসলে বার্সেলোনা ছাড়তে চাইবে না। আর ইন ফিউচার আসলে জানি না কী হয়, সব কিছু আল্লাহই জানে, বাট বার্সেলোনাতে আরও অনেকবার আসা হবে ইনশাআল্লাহ, আরও অনেকবার দেখা হবে। আর অনেক কিছু আসলে আমরা নিজেদের মতো করে চিন্তা করি, আবার অনেক কিছুকে আমরা অনেক তাড়াতাড়ি গিভ আপ করে দেই। আমার এখনও মানে মনে পড়ে যখন আমি এখানে ঘুরতেছি যে অনেক মানুষ ছিল যারা আমাকে সমাজে, বাড়িতে, বাড়ির পাশে, মসজিদ থেকে আমি যখন বের হতাম সবসময় আমাকে বলতো বাড়িতে বসে আছেন, কি করতেছেন, ডিপ্লোমা শেষ, এভাবে কি জীবন চলবে নাকি, বাপের হোটেলে আর কতদিন খাবেন। তো আমি এখন বার্সেলোনাতে, আমি ইউরোপে আছি আজকে 8 মাস, আর তারা সেম ওই জায়গায় আছে যে জায়গায় তারা আমাকে ওই কথাগুলো বলছে, এবং তারা আমাকে এখন নক করে, ভাই কী অবস্থা, কোথায় আছেন, কেমন চলে, আমাদের জন্য কিছু করা যাবে কি না, বা হচ্ছে আমাদের ছেলেমেয়ের জন্য ট্রাই করুন। সো আসলে তারা সবসময় ওই জায়গায় থাকবে। তারা, আপনি যখন কিছু করবেন তখন তারা আপনাকে হিংসা করবে, বাংলাদেশের মানুষের নেচারটাই এটাই। আর যখন কিছু করতেছেন না তখন আপনাকে মোটিভেট করে না, তারা আপনাকে জ্বালানোর জন্য, তারা আপনাকে কোনোভাবে হেয় করা যায় কিনা এই সকল বিষয়ের জন্য আসলে তারা আপনাদেরকে ওই ধরনের কথাগুলো বলে। সো এইসব কিছু থেকে বাদ দিয়ে আমার আব্বু আমাকে বলছে যে যেই জিনিস হইতে এত লেট হয় সেই জিনিস করার কি দরকার আছে, ওই জিনিসে যাওয়ার কি দরকার আছে। সো আমার আব্বু কিন্তু এখন আমার প্রতি প্রাউড ফিল করে। সো নিজে যা করতেছেন ওটার মধ্যে অটল থাকুন, আমি কখনোই গিভ আপ করি নাই। সো ডোন্ট গিভ আপ, নিজের গোলের পিছনে থাকুন, যা করতেছেন তাই করুন, করতে থাকুন, এক মনে এক প্রাণে ওটাই করতে থাকুন, ওটাই শুধু দরকার। আমি এখন যে গলি দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে 1300 থেকে 1500 শতাব্দীর দিকে গঠিত হওয়া বা তৈরি করা বার্সেলোনার সব থেকে পুরাতন স্থাপনাগুলোর মধ্যে একটি, যেটা হচ্ছে পালেস দে কাতালুনিয়া, বা যে একটা ওপেন মাঠ আছে যেখানে হচ্ছে মানুষ ওপেনলি বসতে পারে, সময় কাটাতে পারে, অনেকগুলো কবুতর আছে ওই জায়গায়, আর খুবই জয়ফুল একটা জায়গা ওটাও। আর এটা হচ্ছে সেই গোথিক এরিয়াটা, যে গোথিক কলোনিটা, একদম ছোট ছোট গলি, এক গলিতে আপনারা যখন যাবেন অন্য গলির খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। এবং এই গলিগুলো হচ্ছে তাদের স্থাপনার, বার্সেলোনার বা কাতালোনিয়ার যেই স্বাধীনতা, তাদের যে গৃহযুদ্ধের পরের সময়কার জিনিসগুলো, এবং এগুলো গৃহযুদ্ধের আগে নির্মিত হয়েছে, কিন্তু তারপরে এগুলোকে আবার রিক্রিয়েশন করা হয়েছে অনেক কিছু। কিন্তু এটা হচ্ছে সেই গথিক গলিগুলোর আধুনিক গলিগুলো, এবং আধুনিক কিছু সংস্করণ এই জায়গায় পাবেন। কিন্তু এখানে আসার পর আসলে আমি যেটা বলছি বারবার, আমি ফিল করতেছি যে আর্কিটেকচার বাংলাদেশে আসলে কেউ শেখা লাগবো না, যদি কেউ এখানে এসে যদি স্বাভাবিকভাবে কাজও করে আর রাস্তাঘাটে চলাফেরা করে, তাও কিন্তু সে আর্কিটেকচার অটোমেটিকলি শিখে যাবে। এখানকার প্রত্যেকটা অলি গলি এতটুকুই ফ্যাসিনেটিং, এতটুকুই মানে লার্নফুল যে আপনি শিখতে পারবেন এই ধরনের এই গলিগুলো থেকে। আমি এখন যেখানে আছি আজকের দিনের সব থেকে সেরা স্থানটিতে রয়েছি এখন আমি, এবং আমার পিছনের দৃশ্য, পানোরামিক দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আমি এখন আছি হচ্ছে পার্ক গুয়েল। অ্যানাদার এক্সট্রা অর্ডিনারি থিংস ফ্রম আন্তোনিও গাউডি। আন্তোনিও গাউডির রঙিন স্বপ্ন বলা হয় এই পার্কটাকে, পার্ক গুয়েল। এটি হচ্ছে অনেকগুলো যে ড্রাগনের মতো, আমার পিছনের এই সাইডে ড্রাগনের ড্রেউয়ের মতো করে সেই সামুদ্রিক, তার পুরো সে যে ইনফ্লুয়েন্সড হয়েছে পুরো বার্সেলোনাকে নিয়ে, সেই ইনফ্লুয়েন্সগুলো সে তার এই পার্কের মধ্যে তুলে ধরছে সব কিছু। এবং রঙিন রঙিন চেয়ারের বসার যে চেয়ারগুলো ওইগুলো, আর ড্রাগনের বা সমুদ্রের ঢেউয়ের মতো করে এই দেয়ালগুলো করা, এগুলো সব কিছুই হচ্ছে
এই পার্কগুলোকে নিয়ে অবস্থিত, এবং এটা তার জীবনের শেষ সময়ের একটা আর্ট বা তার শেষ সময়ের একটা চিন্তাগুলোর মধ্যে একটা আর্কিটেকচার গুলোর মধ্যে এটি একটি। এবং এই পার্ক থেকে হচ্ছে সানসেটটা, সূর্যাস্তটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়, এবং শহরের যে পানোরামিক দৃশ্যটা তার পাশে হচ্ছে ভূমধ্যসাগর দেখা যাচ্ছে ওইদিকে, এবং পুরো শহরের ভিউটা এখান থেকে দেখা যায়। আর মানুষের আনাগোনা দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পার্কের কী অবস্থা। এই পার্কটি মূলত সে তার যে চিন্তাধারা হচ্ছে প্রকৃতিকে নিয়ে, প্রকৃতিকে বাঁচানো, এবং সেই প্রকৃতিকে বাঁচানোর মাধ্যমেও যে মানুষ সুন্দরভাবে সময় উপভোগ করতে পারে প্রকৃতিকে ধ্বংস না করে, সেইখানে এই পার্কের দ্বারা তুলে ধরছে। আর এই পার্কটি 1900 সাল থেকে 1914 সালের মধ্যে এই পিরিয়ডটার মধ্যেই তৈরি হওয়া শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হয়েছিল এই পার্কটি। আর এখন এই পার্কটি হচ্ছে প্রধান আকর্ষণ যে প্যালেস দে কাতালুনিয়া যে একটা স্থান আছে, সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে অলরেডি বলেছি, সেই স্থানটি হচ্ছে গথিক কোয়ার্টার। সেই কোয়ার্টার থেকে এখানে আসতে একটা বাস নিতে হয়, আর যে ওলা টিকিট আছে ওই ওলা টিকিট দ্বারাই বাসটি এখান পর্যন্ত রিচ করে এবং চলে আসা যায়। তারপর হচ্ছে পার্কে ঢোকার জন্য এক্সট্রা টিকিট নিতে হয়, ওই টিকিটটার দাম আমাদের প্রায় 23 ইউরো পড়ছিল। সো ওই টিকিটটা আগে থেকে বুকিং করতে, যেমন আমরা যখন ঢুকতেছিলাম তখন হচ্ছে সোল্ড আউট, আজকের জন্য আর ঢুকা যাবে না কেউ। এবং এখানে একটা বিষয় হচ্ছে এখানে সময় সিলেক্ট করা যায় যে আপনি কখন থেকে ঢুকবেন। যেই সময় ধরুন আমরা 4টার টিকিট কাটছি, আমরা 4টা থেকে 4:30 পর্যন্ত এখানে ঢুকতে পারবো, তারপরে হচ্ছে আমরা আর এখানে ঢুকতে পারবো না যদি ওই সময়ের ভিতরে আমরা না ঢুকি। আর ঢুকে আপনি যখনই ঢুকবেন যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, বাট আপনাকে ওই টাইমটার ভিতরে ঢুকতে দিতে হবে আর আপনি ঢুকতে হতে হবে। কারণ হচ্ছে তারা অ্যারেঞ্জ করার জন্য আসলে এই জিনিসটা করছে, আদারওয়াইজ তারা অ্যারেঞ্জ করতে পারতো না এত মানুষকে একসাথে ঢুকার বা সবাই যদি একসাথে আসতো। এই জন্য তাদের এই সিস্টেমটা করা। হাওয়াটা কি যা অ্যামেজিং আমি বলে বোঝাতে পারবো না, কারণ একদম সমুদ্র থেকে হাওয়াটা আসতেছে, তো খুবই অ্যামেজিং একটা হাওয়া, ওয়েদারটাও খুবই ভালো, মানে অসাধারণ। আর এত মানুষ বলে বোঝানো যাবে না। আর বার্সেলোনাতে আসলে সবসময় মানুষ ভরপুর, বাট এখানে আরও বেশি মানুষ। আমার এই যে পিছন সাইডে সবাই হচ্ছে সমুদ্র উপভোগ করতেছে, ওই জায়গায় প্রচুর মানুষ। আর আমার এই সাইডেই রয়েছে সে পার্কগুলোর উপরের দিকে আমরা যাই না, প্রথমে নিচের দিকে আসতেছি, উপরের দিকে যাব হচ্ছে যখন সূর্যাস্ত হবে তখন যাব। আর অ্যামেজিং আসলে বলার মতো কিছু না। বার্সেলোনার আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন, বার্সেলোনা এই ধরনের। যে পাহাড়টার মতো আপনাদের কাছে দেখা যাচ্ছে, এটা একটা গুহার মতো করে। আর এই যে স্তম্ভগুলা, এই ফিলারগুলো দ্বারা এটা করা, আর এটা পুরোটাই হচ্ছে পাথর দ্বারা করা। আর এই পাথর দ্বারা করা এই দেওয়ালটা বা এই গুহাটা হচ্ছে পুরো পার্কের চারপাশে করা। এই যে উপরের সাইডটা আছে, এর উপরে কিন্তু পুরোটা পাহাড় এবং অনেক উঁচা পাহাড়, যেটা হচ্ছে পুরো বার্সেলোনার একদম উপরে যদি কেউ ক্লাইম্ব করতে পারে তাহলে পুরো বার্সেলোনার টপ অফ দ্য যে মাউন্টে সে থাকে, এবং এর উপরে কোনো স্তম্ভ বার্সেলোনাতে আর নেই। আর এটা পুরোটাই পাথর দ্বারা করা, আর এটা চারপাশ দিয়ে করা। চিন্তা করুন এই যে আর্টগুলো, এগুলো কিভাবে কখন করা হয়েছে, ওই সময়কার 1900 সাল থেকে 1916 সাল পর্যন্ত এই জিনিসগুলো যখন কনস্ট্রাকশনগুলো করছে, এই চিন্তাটা আমার মানে সবসময় আসে যে এই যে কনস্ট্রাকশনগুলো হলো তখনকার যে টেকনোলজি, এই টেকনোলজিগুলো আমাদের দেশে বা আমরা এভাবে চিন্তা করার মতো আমাদের আসলে কখনো আসে না, কিন্তু এই জিনিসগুলো তখন করে রাখছে, বা তাদের চিন্তাগুলো, তার আর্কিটেকচারগুলো তখন পর্যন্ত বা ওই সময় এত সমৃদ্ধ ছিল। আর আমার কাছে আসলে প্রতিটা সেকেন্ডে আমি এখানে বিমোহিত হচ্ছি যখনই আমি দেখতেছি এখানে প্রত্যেকটা জিনিস একদম প্ল্যান ওয়াইজ করা, বা যেভাবে এটা কিন্তু গাউডি করেছে সেম তার আর্টের সাথেই তার যে প্ল্যান ছিল ওই প্ল্যান অনুযায়ী হয়েছে। আমি এখন নিচের দিকে নামছি, কিন্তু আনফর্চুনেটলি আমি সামনে দেখতে পারতেছি এখানে হচ্ছে
একদম নিচের স্তম্ভগুলোতে এখানে আর নো এন্ট্রি, ওইদিকে আর যাওয়া যাচ্ছে না, ওই পিছন সাইডে ওইদিকে নো এন্ট্রি। বাট পুরো জিনিসটা আসলে খুবই অর্গানাইজড। আমার কাছে আসলে মানুষের জীবনযাপনটা যে কত সহজ হয়, আর এই ধরনের যখন আর্কিটেকচারগুলো মানুষ দেখে আসলে তখন অবশ্যই মানুষ ক্রিয়েটিভ হয়, মানুষ ক্রিয়েটিভ চিন্তাধারা করে। আর আমি অনেকগুলো চাইনিজ এখানে ইউনিভার্সিটিকে দেখেছি, এখানে এত মানে আউসল্যান্ডার যেটাকে আমি বলি হচ্ছে, এখানে এত পরিমাণে বিদেশি বা ফরেনার সেটা বলে বোঝানো যাবে না, এত পরিমাণে এখানে ফরেনার। সো সব ফরেনারগুলো বেশিরভাগগুলো হচ্ছে এখানে ইউনিভার্সিটি ভিজিটে আসছে। ইউনিভার্সিটি থেকে আমি অনেকগুলো ইউনিভার্সিটি দেখছি সাংহাইয়ের, যাদের অনেক ফ্ল্যাগ ছিল একদম বিরাট, এরপরে ফলিশ বা ফলল্যান্ডের অনেকগুলো দেখছি। তো ওরা কী জন্য আসছে? ভিজিট করার জন্য আর্কিটেকচার ডিপার্টমেন্টের। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো বা আমার মতে যদি কেউ পারে, আমার মতে তার দর্শনীয় স্থানগুলো বা যেই প্রাচীন যে স্ট্রাকচারগুলো আছে এইগুলো থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু, মানুষ অনেক কিছু শিখতে পারবে যখন আপনি এই ধরনের স্ট্রাকচারগুলো দেখবেন।